আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ঢাকা, নরসিংদী এবং বরিশালের পর এবার গাজীপুরেও খোঁজ মিলেছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অঢেল সম্পদের। টঙ্গীতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং পুবাইলে আপন ভুবন পিকনিক স্পট সহ কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে মতিউর এবং তার পরিবারের সদস্যদের। রয়েছে জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগও। গাজীপুর থেকে আজহারুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গাজীপুরের পুবাইলে ৬০ বিঘা জমির উপর সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। বাঁশের ঘর থেকে আধুনিক কনফারেন্স হল, আমবাগান থেকে সুবিশাল ডাইনিং স্পেস, ক্রিকেট, ফুটবল মাঠ ও ব্যাডমিন্টন কোর্ট সবই আছে এখানে। স্থানীয় বাসিন্দারা জানায়, বিলাসবহুল এই পার্ক গড়ে তুলতে কিছু জমি কিনেছিলেন মতিউর, কিছুটা নিয়েছিলেন লিজে। তবে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগও করেছে অনেকে। আমার হইলো 24 আর আমার মার হইলো 43। 68% জায়গা দখল করে নিছে। আমাদের 28% জমি আপন ভবনের মধ্যে আছে। এই রিসোর্ট ছাড়াও গাজীপুরের পুবাইলের খিলগাঁও মৌজায় মতিউরের পরিবারের সদস্যের নামে বিপুল পরিমাণ জমি থাকার কথা জানায় স্থানীয়রা। টঙ্গীতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের শিল্প প্রতিষ্ঠানটিও মূলত মতিউর রহমানের। প্রশাসনের নজর এড়াতে কাগজপত্রে তার ভাই কাইয়ুম হাওলাদার ও দ্বিতীয় স্ত্রী শাম্মীর নাম দেখানো হয়েছে। আর এতে ভাগ্য বদলেছে একসময় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুমের। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে কারখানায় মালিকপক্ষের কেউ আর আসছেন না। তবে পুবাইলের আপন ভুবনে জমি দখলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। না, এইরকম সত্যতা নাই, এটা ভিত্তিহীন কথাবার্তা, যেহেতু এরকমের আজ পর্যন্ত হয় নাই। সৈয়দ মাহমুদ, আরটিভি। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করা হবে। যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজে তারা আবারও ভুল পথে হাঁটছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বন্ধুত্ব করেন না। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধনীতে এসব কথা বলেন কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় তিনি বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, বঙ্গবন্ধু কন্যা যা করেন সবই বাংলাদেশের স্বার্থেই করেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসক গোষ্ঠী কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, তাদের কারণে আজকে সেটা প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন করা জরুরি বলেও জানান মির্জা ফখরুল।
অত্যন্ত দ্রুততার সঙ্গে যেন আমরা এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শক্তি যে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে একটা জগদ্দল পাথরের মতো দখলদারি একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে, তাকে সরিয়ে জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য আমরা সফল হব। চলতি বছর বোরো মৌসুমে গাইবান্ধায় ধানের ভালো ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা। ধান চাল ক্রয়ের সরকারি তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া নাম এবং মোবাইল ফোন নম্বর ব্যবহার করে কৃষকের বদলে গুদামে ধান বিক্রি করছেন দালাল চক্র। আর এ কাজে জড়িত থাকার অভিযোগে খোদ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। ধান বোঝায় সারি সারি ট্রাক, অথচ ধানের মালিকের খোঁজ নেই। থাকবেও বা কি করে? সরকারি তালিকায় যাদের নাম উঠেছে তাদের অনেকেই কৃষক নন, আবার কারো কারো বাড়ি অন্য জেলায়। ভুয়া নাম আর মোবাইল নম্বর ব্যবহার করে মূলত গুদামে ধান দিচ্ছে দালাল চক্র। এমন অনিয়মের অভিযোগ গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা খাদ্য গুদামে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলার ৩০০ জন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন করে মোট ৯০০ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা। কিন্তু কৃষকদের অভিযোগ, এই সুযোগ পাচ্ছে শক্তিশালী দালাল সিন্ডিকেট। আমার নিজেরও ১৫ বিঘার মতো জমি আছে। অনেকে জিজ্ঞেস করছিলাম এবং কেউ মোহাম্মদ মৌজার ম্যাক্সিমাম লোকই এই কার্ড পায়নি। ২-৩ বার এদিকে আবেদন করছিলাম, আমি আজ পর্যন্ত কোনো ধানের স্লিপ পাইও না। অভিযোগ নিয়ে জানতে চাইলে খাদ্য কর্মকর্তা দায় চাপিয়ে দেন উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপর। আবার কৃষি কর্মকর্তা বাতলে দেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের। স্যার বিএসকে দায়িত্ব দিচ্ছে কৃষক সেনার, ওইভাবে বিএস কৃষক চিনে প্রত্যয়ন দিচ্ছে। আমি ওই প্রত্যয়ন দেখে কৃষক চিনে বিল দিচ্ছি। তার মোবাইল নাম্বার হলো চট্টগ্রাম, তার প্রত্যয়ন আপনি কিভাবে দিলেন? না আমি আপনি আমাদের স্যারের সাথে কথা বলেন। আলামিন সাহেব নামে কাউকে চেনেন আপনি? না, আমি আলামিন সাহেব নামে কাউকে চিনি না। মানে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আপনার বাড়ি না, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে আমি কষ্ট দিলাম। তবে তদন্ত করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। কিছু ট্রলিতে আমি দেখতে পেলাম যে আসলে ধানটা মানে প্রকৃত কৃষকের ধান না। তাৎক্ষণিকভাবে আমি সেই ট্রলিগুলো ফেরত প্রদান করি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ৭ মে থেকে কেজি প্রতি ৩২ টাকা দরে ধান সংগ্রহ করা হচ্ছে গুদামে, যা চলবে আগস্ট পর্যন্ত। সরকারি এ প্রক্রিয়াকে স্বচ্ছ করার দাবি জানিয়েছে কৃষকরা। সাইয়েদ মাহমুদ, RTV। কোরবানির ঈদের পর বড় ধরনের দরপতন হয়েছে রাজধানীর মুরগির বাজারে। বাজার ভেদে কেজিতে প্রায় ৪০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ৫০ কমে সোনালিকা ৩০০ আর ১০০ টাকা পর্যন্ত কমেছে দেশি মুরগির দাম। দুদফায় ডজনে ১৫ টাকা কমে ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। তবে মাছের বাজারে বেড়েছে উত্তাপ। কেজিতে ৪০০ বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। ঈদুল আজহার কুরবানির কারণে ভোক্তাদের মধ্যে কমেছে মাংসের চাহিদা, যার প্রভাব বেশ ভালোভাবে পড়েছে মুরগির বাজারে। রাজধানীর পলাশী বাজারে ব্রয়লার, সোনালিকা ও দেশি মুরগির দাম কমেছে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্রয়লার তো ঈদের আগে ২২০ টাকা ছিল, এখন ১৮০ টাকা পাওয়া যেতেছে। সোনালি ছিল ৩৫০-৬০, ৩০০-২৯০ টাকা সোনালি পাওয়া যেতেছে। আর দেশি মুরগি ছিল ৭০০ টাকা কেজি, এখন বর্তমানে ৬০০ টাকা কেজি দেশি মুরগি। ঈদের আগে উত্তাপ ছড়ায় ডিমের বাজারে। ডজন প্রতি বাদামি ডিমের দাম ওঠে ১৬৫ টাকা পর্যন্ত। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর কমতে শুরু করে দাম। ২ দফায় কমেছে ১৫ টাকা। ১৬৫ টাকা আমরা ডজন বিক্রি করছি, ৫৫ টাকা হালি। ঈদের পরে আবার বাজার কমছে, ৫২ টাকা হালি বেশি, এক ডজন বেচতেছি ১৫০ টাকা। নদীতে মাছ কম ধরা পড়ছে, এমন কারণ দেখিয়ে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ১০০ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ইলিশে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। ১ কেজির উপরে এখন হচ্ছে ২০০০, আগে ১৬০০ টাকা ছিল ১ কেজি ২০০ গ্রাম। চিংড়ি মাছ ছিল আগে ১০০০ টাকায়, সেটা ১১০০ টাকা হয়ে গেছে। আর যেটা ছিল ৮০০ টাকা, সেটা ৮৫০ টাকা হয়ে গেছে। ঝাঁজ বেড়েছে দেশি পেঁয়াজে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে কমেছে মাত্র ৫ টাকা। এদিকে ৫ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। ঈদের আগে ৮০ থেকে ৮৫ টাকা ছিল পেঁয়াজ, এখন মাঝখানটা আবার ১০০ টাকা ছিল, এখন ৫ টাকা কমা ৯০-৯৫ এরকম। আলু ৬০ টাকা, ঈদের আগে ৫৫ টাকা ছিল, ৫৫-৫০ এরকম ছিল। সবজি কিনতে ভোক্তাদের খরচ করতে হবে বাড়তি টাকা। পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। মরিচের দাম প্রায় ২৫০। বেগুন ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা কেজি, ঝিঙ্গাও এরকম ৬০-৭০ টাকা কেজি। কাঁচামরিচের দাম কত ২ দিন আগে একটু বেশি ছিল,
আজকে অনেকটাই কমছে দাম, এখন 220 টাকা বা 240 টাকা কাঁচামরিচ। সেলিম মালিক, RTV, ঢাকা। বেঁধে দেওয়ার সময়ে 4 বছর অতিবাহিত হলো, এখনও শেষ হচ্ছে না জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর 9 নম্বর সেক্টরের স্বপ্ননগর 2 প্রকল্পের কাজ। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত 1500 ব্যক্তি। কাজের ধীর গতির কারণ হিসেবে সক্ষমতা নেই এমন ঠিকাদারকে কাজ দেওয়া এবং গৃহায়ণ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন তারা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম নিয়ে বিল্লাল হোসেনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব দেখব। স্বল্প ও মধ্যমায়ের মানুষকে ফ্ল্যাট দিতে রাজধানীর মিরপুরের স্বপ্ননগর আবাসিক প্রকল্প 1-এর পর 2017 সালে স্বপ্ননগর 2-এর কাজ শুরু করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। 14.98 একর জায়গার উপর নির্মাণ করা হচ্ছে 15টি 14 তলা ভবন। এতে থাকছে 1560টি ফ্ল্যাট। 2020 সালের জুন মাসে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও গৃহায়ণ কর্তৃপক্ষের অবহেলায় কাজের বর্তমান চিত্রটাই বলে দেয় অগ্রগতি কতটুকু। কমিউনিটি ভবনের কাজ এখনো শুরুই হয়নি। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা বলাই বাহুল্য, কারণ একটা বিশাল অঙ্কের টাকা আমরা এখানে বিনিয়োগ করে রেখেছি। যে 9টা বিল্ডিং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে গৃহায়ণ কর্তৃপক্ষ হ্যান্ডওভার দিবে, তো এইখানে বাউন্ডারি ওয়াল না হওয়া পর্যন্ত আমরা এই সিকিউরিটি পারপাসে এখানে উঠতে পারছি না। TCEL কম্প্রিহেন্সিভ হোল্ডিংয়ের অধীনে থাকা 5টি ভবনের কাজ এখনও বাকি রয়েছে 50%। ব্যর্থতার দায়ে 17 নম্বর ভবন নির্মাণের চুক্তি বাতিলের নোটিশও দিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। জানা যায় এরকম ভবন নির্মাণ কাজের সক্ষমতা নেই কম্প্রিহেন্সিভের। যোগাযোগ করা হলে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলতে চাননি কোম্পানির MD। সামনাসামনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেন। নিয়মা অনুযায়ী কাজ শেষের আগেই ফ্ল্যাটের মোট মূল্যের অর্ধেক অর্থ কিস্তিতে পরিশোধ করেন বরাদ্দপ্রাপ্তরা। অনেকে আবার চাকরি ছেড়ে অবসরের টাকা দিয়েও ফ্ল্যাট বুঝে না পেয়ে থাকছেন ভাড়া বাসায়, যা তাদের জন্য রীতিমতো মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে স্বপ্নের ফ্ল্যাটে ওঠার আগেই মারা গেছেন কয়েকজন। ফ্ল্যাট মালিক, তার মধ্যে 18 নম্বর ভবনে একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করছেন, 19 নম্বর ভবনে একজন মৃত্যুবরণ করছেন। ব্যাংক থেকে লোন নিয়ে তারা কিস্তি পরিশোধ করছে। 30-40 হাজার টাকা পার মান্থ বাসা ভাড়া দিয়ে থাকতেছে, এটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকর। পাশের গৃহায়ণের জায়গা অবৈধ দখলদারদের হাতে থাকায় প্রকল্পের সীমানা প্রাচীর করতে না পারায় বিলম্ব হচ্ছে বলে জানান ঢাকা ডিভিশন 1-এর নির্বাহী প্রকৌশলী। আমরা যে কাজগুলি কমপ্লিট হয়েছে সেখানে ফ্ল্যাটে উঠাই দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। ওনারা বলতেছেন যে যেহেতু উত্তর পাশে অবৈধ দখলদার রয়েছে তাই নিরাপত্তাহীনতা ভুগতে পারে তারা। আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে আমরা ফ্ল্যাট বুঝে দিব এবং ওনারা উঠবেন। যেভাবে কাজ চলছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। কক্সবাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট সহ ব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরের চফলন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। জঙ্গি তৎপরতার অভিযোগে আটক ব্যক্তিরা হলেন জামালপুরের জাকারিয়া মণ্ডল, ভোলার বোরহান উদ্দিনের নিয়ামতুল্লাহ এবং ফেনীর সোনাগাজীর মোহাম্মদ ওয়াজায়ের। র্যাব জানিয়েছেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। যে কিছুদিন আগে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয় এবং তারা 3 জনই কিন্তু 2টি মাদ্রাসার ছাত্র। এই ছুটি থেকে তারা তাদের বাড়িতে মাদ্রাসায় যোগদানের কথা বলে বের হয় এবং পথিমধ্যে তারা মাদ্রাসায় না এসে, তাদের নির্দিষ্ট মাদ্রাসায় না যেয়ে বরঞ্চ তারা এই কক্সবাজারে আসে। গতকালকে মূলত এরকমই একটি বৈঠকে তারা মিলিত হয়েছিল যখন র্যাবের গোয়েন্দা দলের হাতে তারা ধরা পড়ে। লিবিয়ায় মানব পাচার এবং মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা সহ 2 জনকে গ্রেফতার করেছেন সিআইডি। কক্সবাজারের পেকুয়া থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের পেকুয়ার পাহাড়িয়া খালির মৃত নুরুল আলমের ছেলে বাদশা মিয়া এবং তার চাচাতো বোন সহযোগী আরজু বেগম। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার নির্দেশনায় সিরিয়াস ক্রাইম THB শাখার টিম তাদের গ্রেফতার করেন। আরজু বেগমের স্বামী রেজাউল করিম এবং মানব পাচারেও তারা জড়িত। তার আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন বলে জানিয়েছেন সিআইডি। আদালতের জামিন শর্ত অনুসারে নির্ধারিত দিনে হাজির না হলে জামিন বাতিল হয়ে যাবে।
আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার। তার আইনজীবী শখওয়াত উল্লাহ ভুইয়া জানিয়েছেন নিয়মিতই হাজিরা দেবেন তিনি। তবে জামিনে থাকা এরকম আসামিরা সময় বাড়িয়ে মামলার কার্যক্রমকে দীর্ঘায়িত করে বলে মত দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের। এখন দেখার বিষয় কোন পথে হাঁটবেন পাপিয়া। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া রাজধানীর ৫ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আঁচ পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিংয়ের মামলা, বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ২০২০ সালের ১২ অক্টোবর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে অস্ত্র মামলায় ২০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন। কাশিমপুর কারাগারে থাকাকালীন সেখানে এক নারীবন্দীর উপর নির্যাতনের অভিযোগ ওঠে পাপিয়ার বিরুদ্ধে। এরপর পরেই ২০২৩ সালে ৩ জুলাই তাকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এই মাসের মাঝামাঝি সময় আইনজীবীরা জামিনের আবেদন করলে জামিন দেন হাইকোর্ট। সোমবার সন্ধ্যায় পাপিয়া জামিনে মুক্ত হন। এর আগে দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই বাছাই করে তাকে কারামুক্ত করা হয়। দুদকের আইনজীবী বলেন, জামিনে থাকা এরকম আসামিরা নির্ধারিত দিনে আদালতে হাজির না হয়ে মামলা কার্যক্রমকে দীর্ঘায়িত করে। নর্মালি আসামিরা করে কি, জামিন পেয়ে গেলে ওই সময় ক্ষেপণ করতে চায়। যেমন গতকাল ডেট ছিল, সময় নিয়েছে, পরবর্তী ধার্য তারিখ ১১ জুলাই। দুর্নীতি দমন কমিশন আপ্রাণ চেষ্টা করবে আপিল বিভাগ নির্ধারিত যে তারিখ দিয়েছে ৩ মাস, তার মধ্যেই মামলাটি নিষ্পত্তি করার জন্য। পাপিয়ার আইনজীবী জানান, নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে। আদালত কর্তৃক নির্ধারিত যে সমস্ত বিচারিক আদালতে তারিখগুলো থাকবে, সেই প্রত্যেকটা তারিখেই তাকে হাজির থাকতে হবে ম্যান্ডেটরি, এবং যদি যেই দিনে সে হাজির থাকবে না সেই দিন তার জামিনটা বাতিল হবে। কারাগার থেকে মুক্ত হয়ে একান্ত সময় কাটাচ্ছেন পাপিয়া। নির্ধারিত দিনে তিনি হাজির হবেন বলেও জানান পাপিয়ার আইনজীবী। তিনি নিয়মিত আদালতে উপস্থিত থাকবেন। ইকবাল অনিক, RTV, ঢাকা। ছুটির দিনেও অভিযান পরিচালনা করে খাল খননের কাজ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খাল উদ্ধারে টানা ৩ দিন মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিং এলাকা অভিযান চলছে। আর এর আগে গতকাল ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে ১০ বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। আগামীকালও উচ্ছেদ অভিযান এবং খাল খননের কথা রয়েছে। ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স এর ২৫তম ব্যাচের উদ্বোধন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট BIM। শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে অতিরিক্ত সচিব এবং BIM এর মহাপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান, প্রতিষ্ঠানটির প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম, ব্যবস্থাপনা উপদেষ্টা মামুন মুজতাবা উপস্থিত ছিলেন। এছাড়াও BIM এর সিনিয়র ৮৬ জন ব্যবস্থাপক ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্সের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যটিতে হকার সমস্যা নিরসন নিয়ে এক বৈঠকে কলকাতার মতো শহরে এমন পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার পেছনে রাজ্যের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি। আর সেই সাথে কলকাতা সহ রাজ্যের যেখানে সেখানে বহিরাগত হকার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অতিরিক্ত হকারের ফলে যানজট এবং দুর্ঘটনা বৃদ্ধি সহ রাজ্যের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের সচিবালয় নবান্নে বৃহস্পতিবার এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার মেয়র, পুলিশ কমিশনার সহ রাজ্যের একাধিক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
গাজায় ইসরায়েলি হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 47 জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত 52 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 37,765 জন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন বলে জানায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গাজায় প্রবেশ করতে দিতে হবে বলে মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ। এছাড়া যুক্তরাষ্ট্রে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্কেও আলোচনা হচ্ছে ফিলিস্তিন নিয়ে। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। লাস ভেগাসের আলেকজান্ডার স্টেডিয়ামে খেলা শুরু সকাল 7টায়। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করায় চাপে রয়েছে ব্রাজিল। এ ম্যাচে পয়েন্ট হারালে কঠিন হয়ে যেতে পারে সেলেসাওদের কোয়ার্টার ফাইনালের আশা। তবে সমর্থকদের বিশ্বাস রাখতে বলেছেন কোচ দোরিভাল জুনিয়র। ক্লাব ফুটবলে দারুণ মৌসুম কাটানো ভিনিসিয়াস, রদ্রিগো, মার্তিনেল্লিদের নিয়ে কৌশল আঁটতে আত্মবিশ্বাসী ব্রাজিলের কোচ। প্যারাগুয়ের বিপক্ষে শেষ 5 দেখায় 3 জয় এবং 2টি ড্র সেলেসাওদের। গ্রুপের অন্য ম্যাচে ভোর 4টায় কোস্টারিকার বিপক্ষে লড়বে কলম্বিয়া। আর্চারিতে দারুণ সময় পার করছে বাংলাদেশ। গত মার্চেই প্যারা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের কম্পাউন্ড আর্চার ঝুমা আক্তার। দুবাই অনুষ্ঠিত প্যারা অলিম্পিক কোটা টুর্নামেন্টে ব্রোঞ্জ জয় করেই এই যোগ্যতা অর্জন করেন তিনি। বর্তমানে সাভারের বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করছেন ঝুমা। স্বপ্ন প্যারা অলিম্পিক গেমসে ভালো কিছু করে দেশের জন্য গৌরব বয়ে আনা। আগামী 28 আগস্ট থেকে প্যারিসে শুরু হবে প্যারা অলিম্পিক, শেষ হবে 8 সেপ্টেম্বর। রাতের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।